হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে স্তন্যপায়ী বিভিন্ন প্রকার প্রাণীতে, বিশেষ করে স্ত্রী প্রাণীর দেহে যে যৌন চক্র সম্পন্ন হয় সেই যৌন চক্র সম্পর্কে আলোচনা করব। এবং এই যৌন চক্র বা হচ্ছে সেক্সুয়াল সাইকেল বলতে এটা বিশেষ করে স্তন্যপায়ী বিভিন্ন রকমের যে প্রাণী আছে, এই স্তন্যপায়ীর আবার বিভিন্ন বর্গ আছে। তাহলে সেখানে প্রধানত দুই প্রকারের যৌন চক্র লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কি রজস চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, আরেক প্রকার হচ্ছে যে ঋতুচক্র বা ইস্টার সাইকেল। তাহলে দেখো, এখানে তোমাদের প্রথমেই আমি যেটা বলি যে যৌন চক্রের মধ্যে যেটা আসছে প্রথমেই হচ্ছে রজস চক্র বা মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। আরেক প্রকার যে নিম্ন শ্রেণীর যে স্তন্যপায়ী প্রাণী আছে, অর্থাৎ প্রাইমেট বর্গ ছাড়া অপর বর্গের কিছু স্ত্রী প্রাণী, যাদের ক্ষেত্রে যে চক্রটা লক্ষ্য করা যায় সেটা ব্রিডিং সিজনে, সেইটা হচ্ছে কি যে ঋতুচক্র বা হচ্ছে ইস্টার সাইকেল। তাহলে আমরা যে দুটো চক্র সম্পর্কে জানবো সেই দুটো চক্র হচ্ছে, এক নম্বর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, আর সেকেন্ডটা হচ্ছে আমরা জানবো হচ্ছে এই ঋতুচক্র বা ইস্টার সাইকেল। তাহলে দেখো, প্রথমেই আমরা চলে আসি যে রজস চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল কি। দেখো, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যে স্ত্রী দেহে যে প্রতি মাসে বা 28 দিন অন্তর যে জননতন্ত্রের যে পরিবর্তনগুলো ঘটে, সেই 28 দিন অন্তর যে তন্ত্রের যে পরিবর্তনগুলোকে আমরা একত্রে বলতে পারি যে বলি যে যে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজস চক্র বা মাসিক চক্র। এবার দেখো, এই মেনস্ট্রুয়াল সাইকেল মানেই হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে একটা যৌন জীবনকাল। তাহলে এই যৌন জীবনকাল বা জননের সক্রিয় দশা কিন্তু সর্বদা থাকে না। সেটা সাধারণত 10 থেকে 12 বছরে শুরু হয় এবং 40 থেকে 50 বছরের মধ্যে সেটা হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে দেখো, প্রথম যখন যে রজস্রাবীয় দশা বা রজস্চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল যখন ফার্স্ট শুরু হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেনার্কি। সেটাকে কি বলা হয়? মেনার্কি। তাহলে দেখো, 10 থেকে 12 বছর বয়সের মহিলাদের ক্ষেত্রে প্রথম যে এই মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয় এবং সেখানে কি হয় যে মেনস্ট্রুয়াল ফেজ বা হচ্ছে রজস্রাব শুরু হয়। এই দশাটাকে বলা হচ্ছে বা প্রথম যে রজস্রাব শুরু হলো সেটাকে বলা হচ্ছে মেনার্কি। তাহলে দেখো, এখানে শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মেনার্কি কি। এরপর চলে আসি মেনোপজ। মেনোপজ কি? মেনোপজ হচ্ছে যে 40 থেকে 50 বছর বয়সের মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে হরমোনাল কন্ট্রোল বা বিভিন্ন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জন্য এইটা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়। তাহলে কোনো কোনো মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 40 বছরেই তার হচ্ছে মেনোপজ ঘটে যাচ্ছে, আবার কোনো কোনো মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে 50 বছর পর্যন্ত এই 50 বছরে ঘটছে। তাহলে সেই জন্য এটা ভ্যারি করে। 40 থেকে 50 বছর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে যখন হচ্ছে রজস্রাব পার্মানেন্টলি অর্থাৎ স্থায়ীভাবে যখন বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেনোপজ। তাহলে দেখো, এই মেনার্কি হচ্ছে যে রজস চক্রের যে প্রথম শুরু, আর মেনোপজ হচ্ছে কি যে স্থায়ীভাবে এই রজস্রাব বা রজস চক্র বন্ধ হয়ে যাওয়া। তাহলে মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত কিন্তু একটা স্ত্রী দেহের কিন্তু যৌন জীবনকাল সক্রিয় থাকে। এরপর আমরা চলে আসি যে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলের যে বিভিন্ন রকমের দশা আছে সেটা দেখো। মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে একটা ছবি দেখাই যে দেখো, এখানে এই ছবিটা তোমরা বইতে পেয়ে যাবে। দেখো, এই মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ডিম্বাশয়ের কিছু পরিবর্তন হয়, কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো ডিম্বাশয়ের যে ডিম্বথলি আছে সেই ডিম্বথলিগুলো আস্তে আস্তে বড় হয় বা পরিণত হয় এবং তারপর সেখান থেকে ডিম্বাণু নিঃসরণ হয় এবং তারপর সেটা হচ্ছে পিতগ্রন্থিতে পরিণত হয়। পিতগ্রন্থিগুলো আস্তে আস্তে কি হয়, কর্পাস অ্যালবিগেন্সে পরিণত হয় বা বিলুপ্তি ঘটে যায়। তাহলে এখানে দেখো যে মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে ডিম্বাশয়ের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, আবার জরায়ুর পরিবর্তন বা হচ্ছে বিশেষ করে যে জরায়ু বা ইউটেরাস, সেই ইউটেরাসের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে দেখো, এই দশাগুলোকে আমরা একটু জানবো যে ডিম্বাশয়ের পরিবর্তনের যে দশা, এই ডিম্বাশয়ের পরিবর্তনের দশাগুলো কি কি। যে দেখো, এই রজস্চক্রের সময় ডিম্বাশয়ের যে পরিবর্তনের দশাগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে বলে রাখি যে ডিম্বথলি দশা বা ফলিকুলার ফেজ। এই ফলিকুলার ফেজ এটা কি? এটা সাধারণত দেখবে 1 থেকে 14 দিন। তোমাদের প্রথমেই বলেছি এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলের কিন্তু একটা চক্র 1 থেকে 28 দিন, অর্থাৎ 28 দিন অন্তর অন্তর ঘটে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে 1 থেকে 14 দিন সেটা হচ্ছে
ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ মানে কি, এখানে তোমাদের দেখালাম একটা হচ্ছে অপরিণত ডিম্বথলি পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ফলিকুলার ফেজ। তাহলে যখনই গ্রাফিয়ান ফলিকলে পরিণত হলো তার মধ্যে একটা পরিণত ডিম্বাণু কি হবে, তৈরি হবে, এবং সেই পরিণত ডিম্বাণুটা কার মধ্যে থাকবে, ওই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে অবস্থান করবে। তাহলে এখানে মেনলি তাহলে ডিম্বথলির দশাটা ফলিকুলার ফেজ হচ্ছে 1 থেকে 14 দিন, সময়কালটা মনে রাখবে। আর অর্থাৎ এখানে রজস্রাব শুরু থেকে একদম ডিম্বাণু নিঃসরণ পর্যন্ত, এরপরে কিন্তু ডিম্বাণু নিঃসরণ পর্যন্ত বলতে তার আগে পর্যন্ত বলাটাই ভালো, 1 থেকে 14 দিন। এরপরের ফেজটা দেখো ডিম্বাণু নিঃসরণ দশা বা অভিউলেটরি ফেজ। তাহলে ডিম্বাণু নিঃসরণ দশা কি, তাহলে একটা গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ বা হচ্ছে ডিম্বথলি পরিণত হয়ে গেল, সেই পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ হবে। এখানে বলে রাখি যে সেকেন্ডারি উসাইট বেরিয়ে আসবে, সেই সময়কালটা কত, 13 থেকে 15 দিন। তোমরা মনে রাখবে যে 14 দিনের মাথায় কিন্তু এবারে 14 দিনের মাথায় কিন্তু গড়ে সেটা ঘটে। আর এই ডিম্বাণু নিঃসরণ যে সময় হয় সেই সময় কিন্তু যে শুক্রাণুর দ্বারা ডিম্বাণু নিষিক্ত ঘটার সম্ভাবনা প্রবল থাকে, সেই জন্য বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেলের এই সেকেন্ড উইক অর্থাৎ 14 দিনের মাথায় কিন্তু একটা ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাহলে দেখো ডিম্বাণু নিঃসরণ দশা হচ্ছে কি এই 14 দিনের মাথায়, অর্থাৎ 13 থেকে 15 বলা হয়েছে, অ্যাভারেজ 14 বা কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 13 থেকে 16। এরপর চলে আসি পিতগ্রন্থির দশা বা হচ্ছে লিউটিয়াল ফেজ। পিতগ্রন্থি দশা কেন বলা হচ্ছে, তাহলে এরপরে পিতগ্রন্থির দশাটা আসছে কিসের জন্য, কারণ এখানে ডিম্বাণু নিঃসরণ ঘটে গেছে, আর ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর অভিউলেশনের পর বাকি যে ডিম্বথলির যে বাকি অংশ থেকে যে পিতগ্রন্থি গঠিত হয় এবং সেখানে লিউটিন সমৃদ্ধ হয়ে পিতগ্রন্থি গঠিত হয়। হ্যাঁ, এখানে বলে রাখি এই যে পিতগ্রন্থির দশায় যে ডিম্বাণু নিঃসরণে প্রধান ভূমিকা পালন করে কিন্তু এলএইচ হরমোন। এলএইচ হরমোনটা কি করছে, সে ডিম্বথলিকে বিদীর্ণ করে সেখান থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করছে। আবার দেখো তারপরে হচ্ছে যখন পিতগ্রন্থি গঠিত হয়ে গেল, তাহলে এলএইচই কিন্তু পিতগ্রন্থি গঠনে সাহায্য করলো, এবং পিতগ্রন্থি গঠিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে যে হরমোনটা ক্ষরিত হবে সেটা হচ্ছে প্রজেস্টেরন হরমোন। তাহলে বুঝতে পারলে এখানে, তাহলে যেটা বুঝতে পারছো যে প্রথমেই যে ডিম্বথলির দশা ফলিকুলার ফেজ, এখানে একটা কথা বলে রাখি, এখানে এফএসএইচ হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন যে অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম্বাণু নিঃসরণ ঘটালোকে এলএইচ হরমোন, সেই এলএইচ হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটিয়ে পিতগ্রন্থি গঠিত করলো, আর পিতগ্রন্থি গঠিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখান থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হবে। এরপর দেখো আমরা যে চতুর্থ ফেজ, তাহলে 4টে দশা এখানে লক্ষ্য করা যায়, যে ডিম্বথলিরই দশা হোক আর হচ্ছে জরায়ুর পরিবর্তনের দশাই হোক। তাহলে রজস্রাবীয়, এরপর আসে চতুর্থ হচ্ছে রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ, যেখানে হচ্ছে রজস্রাব ক্ষরিত হয়, অর্থাৎ যে বিশেষ করে জরায়ুর গাত্রের যে ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে যে মিউকাস, রক্ত এবং যে অনিষিক্ত ডিম্বাণু সমস্ত কিছু নির্গত হয়ে আসে এবং বহিস্থ জননাঙ্গের মাধ্যমে সেটা বেরিয়ে আসে। এটাকে বলা হচ্ছে রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজের সময়কালটা কত, 28 দিনের পর থেকে 4 থেকে 5 দিন, বা আমরা যদি এটাকে শুরুতেই ধরে নিই তাহলে 1 থেকে 5 দিন বা 1 থেকে 4 দিন হচ্ছে এই মেনস্ট্রুয়াল ফেজ বা রজস্রাবীয় দশা। এখানে একটা কথা বলে রাখি, এই দশায় দেখো ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মাত্রাটা কমে যায় এবং রজস্রাব ঘটে। এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে কোন হরমোনের অভাবে মেনস্ট্রুয়াল সাইকেল বা হচ্ছে রজস্রাবীয় যে ফেজটা, সাইকেল নয় রজস্রাবীয় ফেজ বা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজটা লক্ষ্য করা যায়। তাহলে তোমাদের বলতে হবে কি, এখানে হচ্ছে প্রজেস্টেরন হরমোনের মাত্রাটা যখন খুবই কমে যায় এবং ইস্ট্রোজেনের মাত্রাটা খুবই যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ফেজ শুরু হচ্ছে। এরপর আমরা চলে আসি যে রজস্চক্রের যে জরায়ুর পরিবর্তনের দশা। দেখো ইউটেরাসের যে পরিবর্তনগুলো হয় এখানেও কিন্তু দশাগুলো হচ্ছে 4টে ফেজ আছে। যেমন দেখো প্রথমেই বলে রাখি যে জরায়ু, তাহলে জরায়ুর পরিবর্তনের দশা মানে জরায়ু মানে বুঝতে পারছো তোমরা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের গঠন পড়েছো, আর এখানে যেটা হলো ডিম্বাশয়ের পরিবর্তনের দশা। তাহলে অনেক সময় কোনো পরীক্ষায় একবার হয়তো এলো যে ডিম্বাশয়ের পরিবর্তনের দশাগুলি লেখো বা বর্ণনা করো, আবার কোনোবারে এলো হয়তো রজস্চক্রের যে জরায়ুর পরিবর্তনগুলি ঘটে সেই দশাগুলো বর্ণনা করো। তাহলে দেখো এখানে আমরা বলে রাখি যে মেনস্ট্রুয়াল যে সাইকেল, সেই রজস্চক্রের যে জরায়ুর পরিবর্তন সেই দশাগুলোও হচ্ছে 4টে। একটা হচ্ছে দেখো নিরাময় দশা বা ক্রমবর্ধনশীল দশা বা রিপেয়ারিং বা পলিফারেটিং ফেজ। এই রিপেয়ারিং বা পলিফারেটিং ফেজ এটা কি, ধরো এখানে কিন্তু ধরা হচ্ছে যে দেখো 6 থেকে 13 দিন, কারণ প্রথম 6 দিন সেটা হচ্ছে ব্লিডিং ফেজ, এটা কিন্তু আমরা পরে আসি, এটা শেষের দিকে আছে।
তাহলে যেখান থেকে তুমি শুরু করবে সেখান থেকেই, যে আমি এইটা প্রথমে লিখেছি বলে তোমাদেরকেও প্রথম লিখতে হবে এমন কোনো কথা নেই। তাহলে প্রথমে দেখো, যখন জরায়ুর ক্ষয়ক্ষতি হলো, সেই ক্ষয়ক্ষতি হলে তারপর কি হবে, সেটা হচ্ছে মেরামতির কাজ হবে, এবং সেটা নিরাময় এবং ক্রমবর্ধনশীল হবে, এবং সেখানে রক্তজালক পরিপূর্ণ হবে। সেটাকে বলা হচ্ছে রিপেয়ারিং বা পলিফাইটিং ফেজ। এর সময়কাল কত? এর সময়কাল হচ্ছে 6 থেকে 13 দিন। তাহলে যখন ব্লিডিং ফেজ হয়ে গেল, তারপর সেখানে কিন্তু জরায়ুটা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেখানে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো নিরাময় হবে। সেই জন্য এটার নাম হচ্ছে রিপেয়ারিং বা পলিফাইটিং ফেজ। এর সময়কাল হচ্ছে 6 থেকে 13 দিন। এরপর দেখো, সেকেন্ড যে ফেজটা, সেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা বা অভিউলেটরি ফেজ। এই অভিউলেটরি ফেজ এরপর কি হবে, কারণ সেখানে হচ্ছে 13 থেকে 16 দিন। তাহলে 13 থেকে 16 দিন গড়ে হচ্ছে 14 দিনের মাথায় কি হয়, একটা পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নির্গত হয়ে আসে। এটাকে বলা হচ্ছে অভিউলেটরি ফেজ। এবং এই অভিউলেটরি ফেজের মূল ঘটনা হচ্ছে অভিউলেশন। এই অভিউলেশন সেকেন্ড উইকে ঘটে, সেই জন্য সেকেন্ড উইক অর্থাৎ 14 দিনের মাথায় কিন্তু ডিম্বাণু নিষিক্ত ঘটার সম্ভাবনা প্রবল থাকে। এরপর দেখো, তাহলে তোমরা বুঝতে পারলে তাহলে ডিম্বাণু নিঃসরণ বা অভিউলেটরি ফেজ কতদিন থেকে কতদিনের মধ্যে হতে পারে, 13 থেকে 16, আমি গড়ে বা অ্যাভারেজ 14 দিন। সেই সময় কি হয়, ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গত হয়। এরপর আমরা চলে আসি যে প্রাগ রজস্রাবীয় দশা বা প্রি মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে মেনস্ট্রুয়াল ফেজ শুরু হওয়ার আগে সেটা হচ্ছে প্রাক রজস্রাবীয় দশা। তাহলে রজস্রাবীয় দশা শুরু হওয়ার আগে সেটা কি হচ্ছে, আরও পরিণত হবে, আরও পরিপূর্ণ হবে জরায়ুটা। সেটা হচ্ছে 15 থেকে 28 দিন। এবং এই প্রি মেনস্ট্রুয়াল ফেজটা কিন্তু প্রজেস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ এই ডিম্বাণু নিঃসরণের পরে কি হয়ে গেছে, পিতগ্রন্থি গঠিত হয়ে গেছে। আর পিতগ্রন্থি গঠিত হয়ে যাওয়া মানেই সেখানে কি হচ্ছে, প্রজেস্টেরন হরমোন ক্ষরণ শুরু হয়ে গেল। এই প্রজেস্টেরনের লেভেলটা যখন হাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে হচ্ছে প্রাগ রজস্রাবীয় দশা বা প্রি মেনস্ট্রুয়াল ফেজ। এই প্রি মেনস্ট্রুয়াল ফেজের পরেই যখন আবার প্রজেস্টেরনের লেভেলটা যখন কমে যাবে, কারণ কর্পাস লিউটিয়াম অর্থাৎ পিতগ্রন্থি যখন কর্পাস অ্যালবিকেন্সে পরিণত হয়ে যাবে এবং সেটা আস্তে আস্তে বিলুপ্তি ঘটে যায়, তখন কিন্তু এই কর্পাস লিউটিয়াম আর থাকছে না। তখন সেখান থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে না, প্রজেস্টেরনের অভাব। আর প্রজেস্টেরনের অভাব মানেই সেখান থেকে শুরু হয়ে যাবে রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ, অর্থাৎ ব্লিডিং ফেজ যেটাকে বলা হয়। তাহলে দেখো, এই যে মেনস্ট্রুয়াল ফেজ, এটা হচ্ছে 28 দিনের পরে 4 থেকে 5 দিন এটা চলতে থাকে। বা আমরা যদি প্রথমেই স্টার্টিংটা 1 দিন ধরে রাখি, তাহলে 1 থেকে 5 দিন বা 6 দিন কোনো কোনো ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে সেই দশাটাকে বলা হচ্ছে রজস্রাবীয় দশা। এই দশায় কি ঘটে, এই দশায় হচ্ছে যে জরায়ুর থেকে রক্ত, মিউকাস এবং অনিষিক্ত ডিম্বাণু সব হচ্ছে নির্গত হয়, সেটাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ বা রজস্রাবীয় দশা। এই রজস্রাবীয় দশাটা হচ্ছে প্রজেস্টেরন হরমোনের অভাবে শুরু হয়। তাহলে দেখো যে এখানে কিন্তু অনেক সময় মনে হবে স্যার কি দুটো দশা, তো এই দুটো বিশেষ করে জরায়ুর পরিবর্তনের দশা আর ডিম্বাশয়ের পরিবর্তনের দশাগুলো একটার সঙ্গে আর একটা ওভারল্যাপ করে যায়, তাহলে তোমাকে যখন যেটা বলবে সেটা করতে হবে। তাহলে দেখো, এখানে তোমরা যেটা জানলে যে ডিম্বাশয়ের পরিবর্তন কি কি ঘটে, সেই দশাগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে ডিম্বথলির দশা। ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে। ফলিকুলার ফেজ 1 থেকে 14 দিন, যেখানে অপরিণত ডিম্বাণু পরিণত ডিম্বাণুতে পরিণত হচ্ছে। তারপর হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা 13 থেকে 15 দিন। পিতগ্রন্থির দশা বা লিউটিয়াল ফেজ, এটা 15 থেকে 28 দিন। এবং তারপরে চলে আসছে রজস্রাবীয় দশা বা 28 দিনের পরবর্তী 5 দিন। আর জরায়ুর পরিবর্তনের দশাগুলো কি হচ্ছে, প্রথমে দেখো নিরাময় বা ক্রমবর্ধনশীল দশা, যেটা হচ্ছে 6 থেকে 13 দিন। তারপর 13 দিনের পরে আসছে ডিম্বাণু নিঃসরণ দশা বা অভিউলেটরি ফেজ। এবং অভিউলেটরি ফেজের পর আসছে কি, প্রি মেনস্ট্রুয়াল ফেজ। তারপরে হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ বা রজস্রাবীয় দশা। তাহলে এই হচ্ছে রজস্চক্রের যে দশাগুলো সম্পর্কে তোমরা তাহলে বুঝতে পারলে। এরপর দেখো, তোমাদের একটা দেখাচ্ছি, এই বইটা দেখে ছবিটা দেখাচ্ছি, সেটা একটু দেখে নাও। যেখানে প্রথমেই যেটা বলেছিলাম যে দেখো, যে ডিম্বাশয়ের পরিবর্তনগুলো, একটা অপরিণত ডিম্বাণু আস্তে আস্তে গ্রাফিয়ান ফলিকলে পরিণত হলো, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ডিম্বথলির দশা বা ফলিকুলার ফেজ। তারপরে ডিম্বাণু নিঃসরণ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এবং বাকি অংশ থেকে এটা পিতগ্রন্থি গঠিত হচ্ছে, হলুদ বর্ণের বা হচ্ছে পিত কালারে দেখানো হয়েছে, হলুদাভ বা হরিদ্রাভ। তারপর সেখান থেকে অ্যালবিকেন্সে পরিণত হচ্ছে। তাহলে এটা পিতগ্রন্থি দশা বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে লিউটিয়াল ফেজ। তারপরে এরপরেই সেটা শুরু হয়ে যাবে ব্লিডিং ফেজ। এখানে দেখো যে জরায়ুর পরিবর্তনের যে চিত্রটা দেখানো হয়েছে, প্রথমেই দেখো এটা 1 থেকে শুরু করে দেওয়া হয়েছে। তাহলে এখানে প্রথম 4 থেকে 5 দিন
ব্লিডিং ফেজ বা রজস্রাব। তারপর কি হচ্ছে, আবার ক্ষয়ক্ষতি পূর্ণ হচ্ছে, ক্ষয়ক্ষতি বা মেরামতির কাজ হচ্ছে, নিরাময় দশা। নিরাময় দশার পর তারপর হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ, তারপর 28 দিনের পর আবার আসবে মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ। তাহলে এখান থেকে বুঝতে পারলে। আর এখানে দেখো একটু বলে রাখি যে যখন একটা ডিম্বথলি পরিণত হবে, পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে যে বিশেষ করে ডিম্বথলির পরিণতিতে সাহায্য করা হচ্ছে এফএসএইচ হরমোন। এবং সেই এফএসএইচ হরমোন যখন যে ডিম্বথলিটাকে পরিণত করলো, তারপর সেখান থেকে কি হচ্ছে, ডিম্বাণু নিঃসরণ। এখানে আবার এলএইচ হরমোন কি করছে, ডিম্বাণু নিঃসরণে সাহায্য করছে। তাহলে ডিম্বথলির পরিণতিতে যে পিটুইটারি হরমোন সাহায্য করছে সেটা হচ্ছে এফএসএইচ, আর ডিম্বাণু নিঃসরণে যেটা সাহায্য করছে সেটা হচ্ছে এলএইচ। বোঝা গেছে? এবং পিত্তগ্রন্থি গঠিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আবার দেখো প্রোজেস্টেরনের হরমোনটা ক্ষরণটা বেড়ে যাচ্ছে, তখন সেটাকে প্রি মেনস্ট্রুয়াল ফেজ এইটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে দেখো এরপর আমরা যেটা চলে আসবো কিভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা একটু আমরা জাস্ট একটু দেখে নিই। এখানে দেখো যে রজস্চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল এটা হরমোন দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়। প্রথমে দেখো তোমরা জেনেছো হাইপোথ্যালামাস বা সুপ্রিম কমান্ডার, যেটা তোমরা ক্লাস 10-এ জেনে এসেছো যে আমাদের যে ক্ষরণতন্ত্রের বা যে হরমোনতন্ত্রের যে প্রধান যে সুপ্রিম কমান্ডার হচ্ছে কে, হাইপোথ্যালামাস। সেখান থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরিত হচ্ছে। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরিত হওয়ার ফলে সে কী করছে, যে অগ্র পিটুইটারিকে উদ্দীপিত করছে। এই অগ্র পিটুইটারি বা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিসকে উদ্দীপিত করছে। এই অ্যাডেনো হাইপোফাইসিসকে উদ্দীপ্ত করার সঙ্গে সঙ্গে যে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হচ্ছে, এই গোনাডোট্রপিক হরমোনের মধ্যে এখানে দেখানো হয়েছে প্রধান যে ভূমিকা পালন করছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ লিউটিনাইজিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করছে, এই ফলিকল অর্থাৎ ডিম্বথলিকে পরিণত ঘটাচ্ছে। তাহলে ডিম্বথলির পরিণতি ঘটিয়ে সেটা গ্রাফিয়ান ফলিকলে পরিণত করছে বা পরিণত ডিম্বথলিতে পরিণত করলো। এবং এই গ্রাফিয়ান ফলিকল যখন উৎপন্ন হয়ে গেল, তখন সেখান থেকে আবার ইস্ট্রোজেন উৎপন্ন হচ্ছে, ক্ষরিত হচ্ছে। এবং সেই ইস্ট্রোজেন কি করছে, আবার এই নিরাময় দশাটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে বুঝতে পারলে। তাহলে এখানে বিশেষ করে ডিম্বথলির দশাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এফএসএইচ। সে যখন একটা গ্রাফিয়ান ফলিকলে পরিণত করে দিল, সেখান থেকে ইস্ট্রোজেন আবার কি করছে, নিরাময় দশা বা পলিফারেটিং ফেজ বা পলিফারেটিভ ফেজকে নিয়ন্ত্রণ করছে। এরপর আমরা চলে আসি এইদিকে এলএইচ লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন কি করছে, ডিম্বাণু নিঃসরণে সাহায্য করছে, অর্থাৎ অভিউলেটরি ফেজ, অভিউলেশনে সাহায্য করছে এলএইচ। এবং এই অভিউলেশন ঘটে যাওয়ার পর ডিম্বথলি থেকে গঠিত হচ্ছে কি, পিত্তগ্রন্থি গঠিত হয়ে গেল, কর্পাস লিউটিয়াম। এই পিত্তগ্রন্থি গঠিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বলেই রেখেছি সেখান থেকে যে প্রধান হরমোনটা ক্ষরিত হয় সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এই প্রোজেস্টেরন হরমোন আবার কি করছে, যেটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ অর্থাৎ প্রাগ রজস্রাবীয় দশাটাকে নিয়ন্ত্রণ করছে। তারপর পিত্তগ্রন্থি যখন অবলুপ্ত হয়ে যায়, তখন আর প্রোজেস্টেরনের লেভেলটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তখন প্রোজেস্টেরনের লেভেল যখন কমে যাচ্ছে বা প্রোজেস্টেরনের হরমোনের অভাবে রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজটা শুরু হচ্ছে, অর্থাৎ ব্লিডিং ফেজটা শুরু হচ্ছে। তাহলে দেখো এখানে তোমরা যেটা দেখতে পেলে, তাহলে বা জানতে পারলে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা কিভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেটা পিটুইটারি হরমোন হতে পারে, সেটা হাইপোথ্যালামাস থেকে হরমোন হতে পারে, সেটা আবার হচ্ছে ডিম্বাশয় ডিম্বথলি থেকে ক্ষরিত হরমোনগুলো হতে পারে, বা পিত্তগ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হতে পারে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে মেনস্ট্রুয়াল সাইকেল কি, মেনার্কি কি, মেনোপজ কি, এই মেনস্ট্রুয়াল সাইকেলের যে বিভিন্ন দশাগুলো সম্পর্কে জানলে, এবং সেই দশার যে বৈশিষ্ট্যগুলো আর হরমোন কিভাবে এই দশাকে নিয়ন্ত্রণ করে সেই সম্পর্কে জানলে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ঋতুচক্র বা হচ্ছে ইস্টার সাইকেল। দেখো স্বাভাবিক অবস্থায় অনেক সময় মেনস্ট্রুয়াল সাইকেলকেই এটাকেই ঋতুচক্র বলা হয়, কিন্তু না, বাংলায় ঋতুচক্র হচ্ছে, যেটা ইংরাজিতে বলা হচ্ছে কি ইস্টার সাইকেল। এটা বলে রাখি যে প্রাইমেট বর্গের কিছু স্তন্যপায়ী প্রাণী ছাড়া নিম্ন স্তন্যপায়ী প্রাণী, তাদের ক্ষেত্রে জননতন্ত্রের যে বিশেষ করে ব্রিডিং সিজন বা প্রজনন ঋতুতে তাদের জননতন্ত্র সক্রিয় হয়ে ওঠে, এবং যে যৌনচক্র লক্ষ্য করা যায় তাকেই বলা হচ্ছে ঋতুচক্র। তাহলে এটা হচ্ছে সিজনাল ব্রিডার যারা, তাদের হচ্ছে ব্রিডিং সিজনে তাদের হচ্ছে জননতন্ত্রটা সক্রিয় হয়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে ঋতুচক্র বা ইস্টার সাইকেল। আর মেনস্ট্রুয়াল সাইকেল তোমরা আগে যেটা জেনেছো সেটা কি, সেটা কিন্তু প্রতি মাসেই ঘটে, 28 দিন অন্তর অন্তর ঘটে। কিন্তু এই ঋতুচক্র কিন্তু 28 দিন অন্তর অন্তর ঘটে না, এটা শুধুমাত্র ব্রিডিং সিজন অর্থাৎ প্রজনন ঋতুতেই স্ত্রী স্তন্যপায়ী প্রাণীদের যে জননতন্ত্রটা সক্রিয় হয়ে ওঠে এবং যে যৌনচক্র লক্ষ্য করা যায় সেটাকেই বলা হচ্ছে ঋতুচক্র বা হচ্ছে ইস্টার সাইকেল। এবার দেখো এই ঋতুচক্র সম্পন্নকারী প্রাণীদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়।
এক হচ্ছে যে এক ঋতুচক্রী প্রাণী আর বহু ঋতুচক্রী প্রাণী। এটা সিম্পল ব্যাপার। জিনিসটা কি, যদি সারা বছরে বা বছরের যদি একবার যদি এই চক্র লক্ষ্য করা যায় কোনো প্রাণীতে, সেই প্রাণীদেরকে বলা হয় এক ঋতুচক্রী প্রাণী। যেমন কুকুর, শিয়াল, এদের বছরের একটা নির্দিষ্ট ঋতু থাকে, সেই ঋতুতেই এই চক্রটা লক্ষ্য করা যায় বছরে একবার, সেই জন্য এক ঋতুচক্রী প্রাণী। আবার দেখবে কিছু প্রাণী আছে যাদের কিন্তু বছরে কিন্তু একাধিকবার এই চক্রটা লক্ষ্য করা যায়, সেগুলোকে বলা হচ্ছে বহু ঋতুচক্রী প্রাণী, বা হচ্ছে যে পলিস্টার সাইকেল সম্পন্ন যে প্রাণী, যেমন হচ্ছে ইঁদুর, বিড়াল, গিনিপিগ, ঘোড়া। এদের ক্ষেত্রে কিন্তু বছরের কিন্তু যে কোনো বা একাধিক এই স্টার সাইকেল লক্ষ্য করা যায়, তাহলে একাধিক সময় কিন্তু এরা যে এদের নিষিক্ত হতে পারে বা এরা জনন সম্পন্ন করতে পারে। কিন্তু এক ঋতুচক্রী প্রাণীরা বছরের একটা নির্দিষ্টই একবারই মাত্র এদের জনন সম্পন্ন করতে পারে। তাহলে দেখো, এই এক ঋতুচক্র বা হচ্ছে মনোস্টার সাইকেল বা এক ঋতুচক্র, এর যে দশাগুলো কি কি, এখানে দেখো, এখানে লেখা আছে, তোমাদেরকে এগুলো পাঠিয়ে দেবো, অসুবিধে নেই। প্রথমেই বলে রাখি, দেখো যে পি স্টার ফেজ, স্টার ফেজ আর প্রেগনেন্সি। তাহলে দেখো যে মনোস্টার সাইকেলের যে তিনটে প্রধান ফেজ বা দশা, একটা হচ্ছে প্রাগ ঋতু দশা। এখানে কি হয়, এখানে জরায়ুটা কি হচ্ছে রক্তজালকপূর্ণ সমৃদ্ধ হয়ে ওঠে, স্ফীত হয়ে ওঠে এবং ডিম্বথলি পরিণত হয়, সেখানে একটা ডিম্বাণু অবস্থান করে, সেটা হচ্ছে প্রো স্টার্স ফেজ। প্রো স্টার্স ফেজ, তারপর হচ্ছে স্টার্স ফেজ বা হচ্ছে পূর্ণ ঋতু দশা। এই পূর্ণ ঋতু দশাতে কি হয়, যৌন মিলন সম্পন্ন করে, অর্থাৎ স্ত্রী পুরুষ পরস্পরকে আকৃষ্ট করে যৌন মিলন সম্পন্ন হয় এবং সেখানে ডিম্বাণুর নিঃসরণ ঘটে এবং ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। তারপর দেখো প্রেগনেন্সি ফেজ। প্রেগনেন্সি ফেজে কি হয়, এই দশায় হচ্ছে জরায়ু আরও রক্তজালক সমৃদ্ধ হয়ে ওঠে এবং সেটা বিশেষ করে এমব্রায়োনিক বেড গঠন করে, যাকে ভ্রূণকে রোপিত করার জন্য, এবং স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে। তাহলে দেখো এখানে বিশেষ করে মনোস্টার সাইকেল এর তিনটে যে দশা, একটা হচ্ছে প্রো স্টার ফেজ, স্টার্স ফেজ আর হচ্ছে প্রেগনেন্সি ফেজ। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এক ঋতুচক্রী প্রাণীদের ক্ষেত্রে বছরে যেহেতু একবারই ঋতুচক্র সম্পন্ন হয়, সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি ঘটার সম্ভাবনাটা বেশি থাকে, সাধারণত ঘটে। হ্যাঁ, এরপর আমরা যেটা চলে আসছি, যেটা হচ্ছে যে পলিস্টার সাইকেল বা বহু ঋতুচক্র। তাহলে এটা হচ্ছে যে সকল প্রাণীদের ক্ষেত্রে বছরে একের বেশিবার এই চক্র সম্পন্ন হতে লক্ষ্য করা যায়, সেগুলোকে বলা হচ্ছে বহু ঋতুচক্রী প্রাণী, এবং তাদের যে চক্রটা সেটা হচ্ছে এই চারটে ফেজ বা দশা লক্ষ্য করা যায়। যেমন দেখো পো স্টার্স ফেজ। পো স্টার্স ফেজ কি, এই দশায় জরায়ু এবং ডিম্বথলি পরিণত হয়, যেটা হচ্ছে প্রাক ঋতু দশা। তারপর হচ্ছে পূর্ণ ঋতু দশা, স্টার সাইকেল, স্টার ফেজ। তাহলে পূর্ণ ঋতু দশা কি, এই দশায় হচ্ছে যৌন মিলন সম্পন্ন হবে এবং ডিম্বাণু নিঃসরণ ঘটবে এবং নিষেকটা সম্ভাবনা এখানে হচ্ছে প্রবল থাকে, পূর্ণ ঋতু দশা। তারপর হচ্ছে মেট স্টার্স ফেজ বা উত্তর ঋতু দশা, আর হচ্ছে ডাই স্টার্স ফেজ। তাহলে দেখো এখানে চারটে দশা হচ্ছে প্রো স্টার্স ফেজ, মেট স্টার্স ফেজ আর ডাই স্টার্স ফেজ। তাহলে এই যে পলি স্টার সাইকেলের যে ফেজগুলো হচ্ছে প্রাক ঋতু দশা, পূর্ণ ঋতু দশা, উত্তর ঋতু দশা। উত্তর ঋতু দশায় কি হচ্ছে, দেখো এটা 10 থেকে 15 ঘন্টা স্থায়ী হচ্ছে এবং পিতগ্রন্থি গঠিত হচ্ছে। আর লুপ্ত ঋতু দশা বা ডাই স্টার ফেজ। হ্যাঁ, লুপ্ত কেন বলা হয়েছে, যদি এখানে নিষেক না ঘটে তাহলে কিন্তু এই দশার লক্ষ্য করা যাবে, আর যদি নিষেক ঘটে যায় তাহলে কিন্তু এই দশাটা কিন্তু সাধারণত দেখা যায় না, সেখানে হচ্ছে প্রেগনেন্সি ফেজ চলে আসে। তাহলে দেখো এখানে বহু ঋতুচক্রী প্রাণীদের ক্ষেত্রে বহু ঋতুচক্রের যে দশাগুলো, প্রো স্টার্স, স্টার্স, মেট স্টার্স এবং ডাই স্টার্স ফেজ। তাহলে তোমরা এখানে যেটা জানলে সেটা হচ্ছে রজস্চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল এবং ঋতুচক্র বা স্টার সাইকেল সম্পর্কে জানলে এবং এদের পার্থক্যগুলো একটু ভালো করে করে নেবে। তাহলে তোমরা এখানে যেটা প্রধান, যে মেনস্ট্রুয়াল সাইকেল আর হচ্ছে স্টার সাইকেল সম্পর্কে তোমরা বুঝতে পারলে। আজ এই পর্যন্তই।